আমাদের জীবনে সব থেকে ইম্পর্টেন্ট টাইমটা হলো 20 থেকে 25 বছরের সময়টা, যখন আমরা নতুন নতুন টাকা রোজগার করা শুরু করি। আর এই সময়টাতেই আমাদেরকে গাইড করার মতো কেউ থাকে না। এই সময়টাতে আমরা নিত্য নতুন ফ্যাশন ফলো করি বা আশেপাশের লোককে আমরা কপি করতে থাকি। যখনই আমরা দেখলাম আশেপাশের কেউ একজন, আমাদের বন্ধুরা নতুন একটা মোবাইল কিনেছে, আমরা কোনো কিছু না ভেবেই সেই মোবাইলটা কিনে ফেলি। বা কেউ একটা নতুন বাইক কিনেছে, আমরা সেই বাইকটা কেনার পেছনে দৌড়াতে থাকি। আর এই সমস্ত করতে করতে আমরা এই 25 বছরের বয়সের গণ্ডিটা কখন যে পেরিয়ে যাই নিজেরাই বুঝতে পারি না। আর এই সমস্ত পেছনে দৌড়াতে দৌড়াতে আমাদের মেন যেটা ইম্পর্টেন্ট জিনিস ইনভেস্টমেন্ট, আমরা সেটা করতেই ভুলে যাই। আর সেই আমাদের ভুলটা ভাঙে আরো 5 বছর কিংবা 10 বছর পরে গিয়ে, যখন আমাদের জীবনে কোনো এমার্জেন্সি আসে বা কোনো বিপদ আসে, আর সেই সময় আমরা হাতের কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা পাই না। সেই সময়টা আমরা মনে পড়ে, যা, আমরা তো ইনভেস্টমেন্ট করেই রাখিনি, কিছু ইনভেস্ট করতেই ভুলে গিয়েছি। হ্যালো বন্ধুরা, আমি রাকেশ। আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব নিজের জীবনের প্রথম ইনভেস্টমেন্ট করবে কোথায়। প্রথমেই বলি লাইফ ইন্স্যুরেন্স নিয়ে। আর 95% লোক এই জায়গাটাতেই সব থেকে বড় ভুল করে তার জীবনের। সাধারণ মানুষরা লাইফ ইন্স্যুরেন্স আর ইনভেস্টমেন্ট এই দুটোর পার্থক্যই বোঝে না। সাধারণ মানুষরা একমাত্র ইন্স্যুরেন্স বলতে এলআইসিই বোঝে। না না, ইন্স্যুরেন্স মানেই এলআইসি নয়। আমি বলবো টার্ম ইন্স্যুরেন্স নিয়ে, বা পিওর টার্ম ইন্স্যুরেন্স। জীবনের প্রথম ইনভেস্টমেন্ট তোমাদের টার্ম ইন্স্যুরেন্সই করা উচিত। একবার ভেবে দেখো তো, আমরা ইন্স্যুরেন্স কেন নিই? যাতে আমাদের যদি কোনো দুর্ঘটনা ঘটে, আমাদের কিছু হয়ে যায়, তখন যেন আমাদের ফ্যামিলি সারভাইভ করার জন্য একটা ভালো রকম অ্যামাউন্ট আমাদের ফ্যামিলির কাছে আসে। এই জন্যই তো আমরা সবাই ইন্স্যুরেন্স নিই, তাই না? এবার বলি টার্ম ইন্স্যুরেন্স কতটা অ্যামাউন্টের কভারেজ নেওয়া উচিত তোমাদের। দেখো, তোমার ইয়ারলি ইনকাম যতটা, বা তুমি বছরে যত টাকা ইনকাম করো তার 20 টাইমস তোমার টার্ম ইন্স্যুরেন্স নেওয়া উচিত। এবার ধরো তুমি হয়তো বছরে 5 লাখ টাকা ইনকাম করো, তো 5 × 20 তোমার 1 কোটি টাকা তোমার টার্ম ইন্স্যুরেন্স অবশ্যই নেওয়া উচিত নিজের জন্য, যাতে ভবিষ্যতে তোমার কিছু হয়ে গেলে ওই 1 কোটি টাকা তোমার ফ্যামিলি পায় এবং তারা বাকিটা জীবন সার্ভাইভ করতেই পারে। এবার হয়তো ভাবতেই পারো যে 1 কোটি টাকার ইন্স্যুরেন্স প্রিমিয়াম তো অনেক হবে। তোমাদেরকে ক্লিয়ার করে বলি, যদি তোমাদের বয়স 20 থেকে 25 বা 25 থেকে 30-এর মধ্যে হয়, তো মাত্র 8 থেকে 10 হাজার টাকার বার্ষিক প্রিমিয়াম দিয়ে তোমরা 1 কোটি টাকার টার্ম ইন্স্যুরেন্স পেয়ে যাবে। এবার বলি টার্ম ইন্স্যুরেন্স কাদের কাদের নেওয়া উচিত। দেখো, ফ্যামিলির যে আর্নিং মেম্বার, একমাত্র তারই টার্ম ইন্স্যুরেন্স নেওয়া উচিত। আমি অনেক মানুষকেই দেখি ফ্যামিলির সবার একটা করে ইন্স্যুরেন্স নিয়ে রেখেছে। টার্ম ইন্স্যুরেন্স নয়, অন্যান্য স্কিম স্কিম জাতীয় ইন্স্যুরেন্স, যেগুলো ইনভেস্টমেন্ট আর ইন্স্যুরেন্স একসাথে আসে। নিজের নামে একটা, নিজের বউয়ের নামে একটা, ছেলের নামে একটা, মেয়ের নামে একটা, বাবার নামে একটা। এটা সম্পূর্ণ ভুল। ইন্স্যুরেন্স তার নামেই নেওয়া উচিত যে ফ্যামিলির আর্নিং মেম্বার, যার কিছু দুর্ঘটনা ঘটে গেলে ফ্যামিলিটা চলবে না, সার্ভাইভ করতে পারবে না, তারই একমাত্র ইন্স্যুরেন্স নেওয়া উচিত। আর সেটাও পিওর টার্ম প্ল্যান। অন্যান্য ইন্স্যুরেন্স আর রিটার্ন যে স্কিমগুলো আছে সেইগুলো নয়। এবার দেখো, সাধারণভাবে পলিসির এজেন্টরা আমাদেরকে টার্ম ইন্স্যুরেন্স নেওয়ার কথা কেউ কোনোদিন বলেও না, আর কেউ বেচেও না। কেননা টার্ম ইন্স্যুরেন্স বেচলে সেখানে কমিশন, একটা নামমাত্র কমিশন আসে, বা আসে না বললেই চলে। সেই জন্য সেই সমস্ত পলিসির এজেন্টরা আমাদেরকে টার্ম ইন্স্যুরেন্স কখনোই সাজেস্ট করে না। তো তোমরা তোমাদের এজেন্টকে বা পলিসির এজেন্টকে অবশ্যই ফোন করো এবং বলো আমার পিওর টার্ম ইন্স্যুরেন্স চাই। যদিও তারা তোমাকে করাবে না সেইটা, কিন্তু তবুও তুমি ফোন করো এবং টার্ম ইন্স্যুরেন্স নেওয়ার চেষ্টা করো। এইবার বলবো হেলথ ইন্স্যুরেন্স নিয়ে। আর এই হেলথ ইন্স্যুরেন্স ফ্যামিলির সবার নেওয়ার দরকার, যাতে ওই ইন্স্যুরেন্সের মধ্যে ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার কভার পায়। যারই কোনো বিপদ ঘটুক বা কোনো দুর্ঘটনা হোক, কোনো কারণে হয়তো হসপিটালাইজ হতে হলো তোমাদেরকে, সেই ক্ষেত্রে তোমাদের হসপিটালের সমস্ত বিল পে করবে কিন্তু ওই হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি। অনেক মানুষের সমস্ত ওয়েলথ আমি ডিস্ট্রয় হয়ে যেতে দেখেছি জাস্ট একটা একটা হসপিটাল বিল আসার কারণে। মানুষের জমি থেকে গয়নাগাটি সমস্ত কিছু বিক্রি হয়ে যায় একটা হসপিটাল বিল আসলে। তোমরা এটাকে এড়িয়ে যেতেই পারো খুব সহজভাবে। প্রথমেই একটা হেলথ ইন্স্যুরেন্স নিয়ে নাও ফ্যামিলির সবার নামে। এটাও খুব বেশি খরচা লাগে না, মাত্র 5 থেকে 8 হাজার টাকার
প্রিমিয়াম ভরলেই বছরে তুমি ভালো একটা হেলথ ইন্স্যুরেন্সের কভারেজ পেয়ে যাবে, যেটা তোমার দুর্ঘটনার সময়, আবার বলছি, তোমার দুর্ঘটনার সময়ে ওই হেলথ ইন্স্যুরেন্স একমাত্র তোমার পাশে দাঁড়াবে, আর কেউ না, না রিলেটিভ, না ফ্যামিলি মেম্বার, কেউ কিন্তু আসবে না। কাজে আসবে একমাত্র ওই হেলথ ইন্স্যুরেন্স। তো অবশ্যই জীবনের প্রথম ইনভেস্টমেন্ট থেকে কিছুটা অ্যামাউন্ট হেলথ ইন্স্যুরেন্স নিতে তোমরা ভুলো না। এবার দেখো, তোমরা হয়তো ভাবতেই পারো যে ভিডিওতে বললো ইনভেস্টমেন্ট নিয়ে বলবে, এ তো ইন্স্যুরেন্স নিয়ে আমাদেরকে জ্ঞান দিয়ে দিচ্ছে। তো আমি বলি, সব থেকে জীবনের বড় ইনভেস্টমেন্ট হলো নিজের শরীর এবং নিজের জীবন। যেই ব্যক্তি নিজের লাইফ ইন্স্যুরেন্স এবং হেলথ ইন্স্যুরেন্স ছাড়া ইনভেস্টমেন্ট করতে শুরু করবে, সেই ব্যক্তি আজ না হয় কাল ডুববেই ডুববে। জাস্ট একটা হসপিটাল বিল আসা মানেই সমস্ত কিছুর খেল খতম। এইবার বলবো থার্ড অপশন নিয়ে, যেটা হলো এনপিএস, ন্যাশনাল পেনশন স্কিম। দেখো, সময়ের সাথে সাথে কোনটা দিয়ে টাইম পেরিয়ে যাবে, আমরা এখন ইয়ং থেকে কত তাড়াতাড়ি ভাবে আমরা বৃদ্ধ হয়ে যাবো আমরা বুঝতেও পারবো না। আর আমাদের বৃদ্ধাবস্থায় আমাদের সব থেকে বেশি কাজে আসবে আমাদের পেনশন স্কিম। এর জন্য আমাদেরকে অবশ্যই ন্যাশনাল পেনশন স্কিমে কিছু কিছু অ্যামাউন্ট আজ থেকে ইনভেস্ট করা উচিত, যেটা একদম কেন্দ্রীয় সরকারের দ্বারা বা কেন্দ্রীয় গভর্নমেন্টের দ্বারা রেগুলেটেড, যেখানে টাকা ডুবে যাওয়া বা টাকা কমে যাওয়া এসবের কোনো কিছু ভয় নেই। খুব সিম্পলভাবে এখানে আমরা ইনভেস্ট করে 7 থেকে 8% রিটার্ন আমরা পেতেই পারি, যেটা আমাদের বয়সকালে 60 বছরের পর যখন আমরা রিটায়ার্ড হব, সেই টাকাটা সব থেকে বেশি আমাদের কাজে লাগবে। তো অবশ্যই এনপিএস এ ইনভেস্টমেন্ট করতে কখনোই ভুলবে না। এইবার বলবো ফোর্থ অপশন, যেটা সব থেকে পপুলার আমাদের ইন্ডিয়াতে ইনভেস্টমেন্ট করার জন্য, সেটা হলো গোল্ড। আমরা বাঙালি, আর আমাদের বাড়িতে গোল্ড থাকবে না এটা কখনোই হবে না। সকলের বাড়িতেই কিছু না কিছু হলেও গোল্ড আছেই। সেটা 1 তলাও হতে পারে, 10 তলাও হতে পারে, কিংবা 20 তলাও হতে পারে। যার যেরকম ক্যাপাসিটি সে সেরকম হিসেবে গোল্ডে ইনভেস্টমেন্ট করে। কিন্তু গোল্ড জুয়েলারি, না না না, এটা আগেকার দিনের ইনভেস্টমেন্ট অপশন ছিল, কিন্তু আমরা এখনকার জমানার এই যুগের আমরা ছেলে, তো আমরা কখনোই গোল্ড জুয়েলারিতে ইনভেস্টমেন্ট করব না। কেননা গোল্ড জুয়েলারিতে আমরা যখনই ইনভেস্টমেন্ট করতে যাব, সেখান থেকে 10 থেকে 15% টাকা অবশ্যই কেটে যাবে মেকিং চার্জের ওপর। যেই জুয়েলারি শপের ওনার আমাদেরকে জুয়েলারি বিক্রি করবেন, তারাই 10 থেকে 15% চার্জ কেটে নেবেন আমাদের কাছ থেকে। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের 10 থেকে 15% টাকা ওইখানেই চলে গেল। আরও একটা বেশি কনসার্ন যেটা, সেটা হলো পিওরিটি। সোনার পিওরিটি কতটা শুদ্ধ, বা আমরা যে সোনাটা কিনছি সেই সোনাটা কতটা খাঁটি। তো যখনই আমরা জুয়েলারি কিনতে যাব, সেই ক্ষেত্রে শুদ্ধতা নিয়ে একটা কোশ্চেন আমাদের মধ্যে আসতেই থাকবে। তো এই ক্ষেত্রে গোল্ডে ইনভেস্টমেন্ট করার জন্য আমাদের কাছে বেস্ট অপশন কি, আমি বলবো, যখনই গোল্ড কিনতে যাবে, গোল্ডের কয়েন কেনো কিংবা গোল্ডের বিস্কিট কেনো। এবার সেটা যদি তুমি না কিনতে পারো, ওই পরিমাণ অ্যামাউন্ট তোমাদের কাছে না থাকে, তো অবশ্যই তোমাদের জন্য খোলা রয়েছে গোল্ড ইটিএফ, যেখানে মাত্র 100 টাকা থেকে তোমরা গোল্ডে ইনভেস্টমেন্ট করতে পারবে। আবার কোনো কোনো ইটিএফ তো মাত্র 10 টাকা থেকেও চালু হয়ে যায়। তো অবশ্যই গোল্ড ইটিএফ হতে পারে একটা বেস্ট ইনভেস্টমেন্ট প্ল্যান। এইবার বলি ফিফথ এবং লাস্ট ইনভেস্টমেন্ট অপশন, যেখানে তোমরা তোমাদের জীবনের প্রথম ইনভেস্টমেন্ট করতেই পারো। আর যত ইনভেস্টমেন্টের অ্যাসেট ক্লাস রয়েছে, সব থেকে আমার ফেভারিট অ্যাসেট ক্লাস হলো এইটাই, যার নাম মিউচুয়াল ফান্ড। যেখানে ইন্ডিয়ার কিছু বেস্ট এক্সপার্টরা তোমার টাকাটা নিয়ে ইন্ডিয়ার কিছু বেস্ট বেস্ট বা খুব ভালো ভালো কোম্পানিতে ইনভেস্ট করবে, এবং সেখান থেকে তোমাকে মোটামুটি 15 থেকে 18% রিটার্ন তোমাকে এনেই দেবে। তোমাকে কিছুই করতে হবে না, না রিসার্চ করতে হবে, না বেশি পড়াশোনা করতে হবে, কোনো কিছুই করতে হবে না। বাস মিউচুয়াল ফান্ডে এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান শুরু করে দাও, অটোমেটিক্যালি ভাবে তোমার টাকা গ্রো করতেই থাকবে। আর হ্যাঁ, আবারও বলছি, যতগুলো ইনভেস্টমেন্ট প্ল্যানের কথা বললাম সব থেকে বেস্ট কিন্তু এটাই। তো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা কখনোই ভুলো না। ব্যাস, এই ছিল ভারতবর্ষের কিছু বেস্ট ইনভেস্টমেন্ট অপশন। তো আর কি, শুরু করে দাও তোমাদের ইনভেস্টমেন্ট জার্নি। আজকের জন্য বাই বাই।